আজকে যেই চ্যাপ্টারটা ইটস ভেরি ইম্পর্টেন্ট যারা আপনারা অ্যাকাউন্টিং প্রফেশনে যাবেন। অ্যাকাউন্টিং প্রফেশনে যারা যাবেন তাদের কাছে এটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনারা যখন ফার্স্ট জবে ঢুকবেন, হ্যাঁ, ফার্স্ট জবে ঢুকেই তো আপনারা কখনো বলবে না যে আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায় দাও তো, কেউ বলবে না। কেউ কখনো বলবে না যে আমাকে ব্যালেন্স শিটটা বানায় দাও তো, কেউ আমাকে বলবে না আমাকে এই ক্যাশ এগুলো বানায় দাও তো, এগুলো কেউ বলবে না। আপনাকে অ্যাসিস্ট করতে হবে। যখন অ্যাসিস্ট করবেন আপনাদের তখন এই ব্যাংক রিকনসিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংক রিকনসিলেশন, ব্যাংক স্টেটমেন্ট কনসিলেশন, পিডি ক্যাশ বুক ফান্ড, হ্যাঁ, এইসব ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের মেইনলি যখন ফার্স্ট অ্যাকাউন্টেন্টরা হয়, যখন ফ্রেশ গ্র্যাজুয়েটসরা হয়, ফার্স্ট থিং ওদের এটা শেখানো হয়, হোয়াটস দ্য রিকনসিলেশন অফ ব্যাংক। ব্যাংকে যে খরচগুলো হয়েছে, কি আসিফ হাসতেছো, করো নাকি ইনকাম ট্যাক্সে? ইনকাম ট্যাক্সের সময় করো এগুলো, রিকনসিলেশন অফ ব্যাংক, তারপর ব্যাংক স্টেটমেন্ট এগুলা, তারপর আপনার ক্যাশ ডিসবার্সমেন্ট, এগুলো সব আপনাদের ফার্স্ট জবে ফার্স্ট দিনে আপনাদের এগুলো শেখানো শুরু করবে। ফার্স্ট জব এইটা থাকে আপনাদের। এই চ্যাপ্টারে কি থাকবে? এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা যেটা পড়বো, ফ্রড, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ক্যাশ। ফ্রড কেন হয়, কিভাবে হয়, যেটা রিফাতে ফেভারিট চ্যাপ্টার হওয়ার কথা, হ্যাঁ, ওই ফ্রডগুলোকে প্রিভেন্ট করার জন্য কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়, যেটাকে বলে ইন্টারনাল কন্ট্রোল, বা শুধু ক্যাশ না, সব কিছুতেই। হ্যাঁ, এখন আপনার অ্যাসেট নষ্ট হতে পারে না। এই যে আফতাব যখন এক্সাইটমেন্টে 2টা ব্যাগ বেশি দিয়ে দেয়, একটা অ্যাসেট নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, ওগুলো কীভাবে প্রিভেন্ট করা যায়? হ্যাঁ, ইন্টারনাল কন্ট্রোল, ওইটাকে বলে ইন্টারনাল কন্ট্রোল। অ্যান্ড ক্যাশ, অবভিয়াসলি যে ক্যাশগুলো যে আপনারা খরচ করলেন, এটা কীভাবে প্রেজেন্ট করবেন, যে প্রতি মাসে আমি যে ঠিক আছে মালিক বলে যে যখনই ক্যাশ খরচ হয় আমার কাছে তো লিখে দিয়ে যায়, তাই না? বাট একজন ডিরেক্টরের কাছে দিনে কিন্তু অনেক ট্রানজ্যাকশন হয়, তারা কিন্তু মনে রাখে, মাসের শেষে কিন্তু মনে থাকবে না যে আমি কি আগের মাসে এত খরচ করছি নাকি এত খরচ করিনি। তখন আপনার যারা ডিরেক্টর থাকবে, যারা বস থাকবে, তাদের এই ক্যাশ রিকনসিলেশন অথবা ব্যাংক রিকনসিলেশনটা করে দেওয়া ইজি। রিকনসিলেশনটা মানে কি, যে আপনি কোন খাতে, এখন মনে করেন যে আপনি বাইরে থেকে গেস্টরা আসছে, রাইট? বাইরে থেকে গেস্টরা আসছে, গেস্টদের তো অনেকবার নাস্তা দেন, তাই না? নাস্তা দেন, এটা সারা মাসেই হয়। এটা কিন্তু ট্র্যাক রাখা যায় না আসলে কত টাকা খরচ করা হয়েছে। তো মাসের শেষে একজন অ্যাকাউন্টেন্ট, যে বোর্ড অফ ডিরেক্টরস বা যারা হায়ার লেভেলে থাকে, তাদের পুরো মাসে আসলে কত খরচ করছেন ওই এন্টারটেনমেন্টের, ওইটা ক্যাশ রিকনসিলেশন বা ব্যাংক রিকনসিলেশন শুধু দেখা যায়। বা আপনি মনে করেন যে সারা বছরের কথাই বলি, এটা বড় হয়ে যায়, সারা বছর আপনি এখানে খরচ করছেন, ওখানে টেবিল কিনছেন, এখানে চেয়ার কিনছেন, তাই না? মাথায় থাকে না কোথায় আসলে খরচগুলো করছেন। ফোন হ্যাং করছে? আচ্ছা, অনেক টাইমে খেয়াল থাকে না কোথায় খরচ করছেন। তো ব্যাংক রিকনসিলেশনের মাধ্যমে আপনি বছরের শেষে কিন্তু আপনার যারা হায়ার লেভেল ম্যানেজমেন্টে থাকে তাদের দেখা দেন আসলে সারা বছর এই ক্ষেত্রে আপনি কতটুকু খরচ করা হয়েছে, ক্যাশ খরচ কত করছেন। না, এখন ফ্রড হয় কেন? ফ্রড হয় কেন? কিছু মানুষের স্বভাবই এটা, হ্যাঁ, ফ্রড করা। না, ফ্রড এখন আমি যদি বলি যে মনে করেন আফতাব এক্সাইটমেন্টে 2টা ব্যাগ দিয়ে দিয়েছে বেশি একজনকে, হ্যাঁ, ওটা কি ফ্রড? হ্যাঁ, না, ও জানে ও দিতেছে, ও এক্সাইটমেন্টে দিয়ে দিছে, হ্যাঁ, না, ফ্রড। ও নিজের বেনিফিট তো নেয়। যাই হোক, এখানে বলি, এখানে একটু ডিফারেন্স আছে। যদি নিজের বেনিফিট হয় এখানে, হ্যাঁ, নিজের কোনো পার্সোনাল বেনিফিট বা অন্য কিছু হয় এবং এমপ্লয়ারের ওখানে নষ্ট হয়, সেটা কি ফ্রড বলে। ঠিক আছে? ফ্রড হওয়ার মেনলি 3টা কারণ আমরা বলি। অপরচুনিটি দিয়ে দিছি, রাইট? যে এখন আমরা ট্র্যাক রাখতেছি না যে আসলে কতগুলা ব্যাগ আসলে যাচ্ছে, কতগুলা ব্যাগ নেওয়া হচ্ছে, রাইট? অপরচুনিটি, এটা একটা অপরচুনিটি আছে। তারপর থেকে ফাইন্যান্সিয়াল প্রেশার, এখানে তোমার এক্সাম্পল দিব না, ঠিক আছে? এখানে আমি এখন বলি যে অনেকে চিন্তা করে যে অনেকে গ্যাম্বলিং করে, রাইট? অনেক কুকর্ম সব চরিত্র থাকে, যে ওখানে অনেকে লোন করে ফেলে, হ্যাঁ, খরচের কোনো হিসাব থাকে না কিন্তু অনেক লোন করে ফেলে, হ্যাঁ, লোন করলে তার টাকার প্রেশারটা অনেক বেশি হয়ে যায়, রাইট? তখন একটা রিজন থাকে তার এই ফ্রডগুলো করার। আরেকটা থাকে রেশনালাইজেশন। এখন অনেকে চিন্তা করতে পারে যে এই কোম্পানি আমাকে কম বেতন দেয়, হ্যাঁ,
কম বেতন দেয়, আমি 5,000 টাকা চুরি করে ফেলি, আমার ওইটার সাথে ওটা মিলে গেল। নিজেকে জাস্টিফাই করা, আমরা একটা করি না, গুনার কাজ করার পর দিচ্ছে আচ্ছা ঠিক আছে আল্লাহ মাফ করে দেবে, এটা একটা নিজেকে র্যাশনালাইজ করি না, বা বলি না যে এই কোম্পানি আমার কম টাকা দেয়, আমি 5,000 টাকা মেরে দিই, সমস্যা কি, আমার তো এমনি কম বেতন দেয়, তারা আমাকে তো এমনি এক্সপ্লয়েট করছে, তাই না? এটাকে বলো র্যাশনালাইজেশন। 3টা কারণ, অপরচুনিটি, যে অপরচুনিটি আপনি দিয়েই দিচ্ছেন তাকে ফ্রড করতে, পুরো ফুল অপরচুনিটি, একটা হলে নিজে অনেক ফাইন্যান্সিয়াল প্রেশার থাকে এর জন্য করা, আরেকটা হয় র্যাশনালাইজেশন, যে নিজেকে সান্ত্বনা দিয়ে বোঝানো যে আমি করি। নাও এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। অ্যান্ড আচ্ছা, আপনাদের তো একটা অ্যাসাইনমেন্ট আছে, রাইট? একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, না জমা দেওয়ার কথা না, এখন বলবো অ্যাসাইনমেন্ট একটা ছিল, অ্যাসাইনমেন্ট করার কথা। আচ্ছা, ওইটা একটু ইজি করে দিই। আপনারা 5 জনের একটা গ্রুপ করবেন, 5 জনের, হ্যাঁ, ইন সাম কেসে 6 জন করে দিতে পারি, যে শান্তা যে গ্রুপে থাকবে ওখানে 6 জন করে দিতে পারি, হ্যাঁ। এখন মনে করেন 6 জনের একটা গ্রুপ, 5 জনের একটা গ্রুপ করবেন, ম্যাক্সিমাম 6 জন, হ্যাঁ। এই জিনিসটার উপর, দিস ইজ ইয়োর অ্যাসাইনমেন্ট টপিক, এবং কোনো রিপোর্ট জমা দেওয়ার দরকার নেই, জাস্ট প্রেজেন্টেশন, রিপোর্ট জমা দিতে বললেই তো, জাস্ট প্রেজেন্টেশন, স্লাইড বানাবেন, এসে বক বক করবেন, অনেক অনেক জিনিস পাবেন এখানে, কোনো ঝামেলা নেই। এক রিজনটা কি কেন বলি, এইটা আমি পড়তে বলছি কেন আমি বলি, হ্যাঁ আচ্ছা, ওয়েলকাম বেল, না ইটস ওকে প্লিজ। নাও এইটা আমার রিজনটা কি বলার, কারণ আমি যত অ্যাকাউন্টিংয়ের ইন্টারভিউ দিছি এখন পর্যন্ত, এটাকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, অ্যাকাউন্টিং জবে যেখানে ইন্টারভিউ দিবেন আপনাকে এটা জিজ্ঞেস করবেই, সেটা আপনি এটা যদি জানেন তাহলে আপনি অনেক কিছু জানেন। সার্ভে অক্সলি, এটা লাস্টের দিকে, ওটা পরে মিড টার্মের পরে বলবো, আজকে জাস্ট একটা বলে দিলাম আর কি। এখন জাস্ট গ্রুপটা করে রাখেন, মিড টার্মের পরে এগুলো আরামসে আমরা ডিসকাস করবো, মিড টার্মের পরে ফার্স্ট ক্লাস আমরা এটা ডিসকাস করবো, ঠিক আছে? যে সার্ভে অক্সলে, এটা জাস্ট কোনো রিপোর্ট জমা দেওয়া দরকার নেই, বিশাল আহামরি রিপোর্ট দেওয়া দরকার নেই, জাস্ট একটা প্রেজেন্টেশন দিয়ে দিবেন আমাকে, 15 মিনিট আধা ঘন্টা একটা প্রেজেন্টেশন দিলেই যথেষ্ট, ঠিক আছে? যতগুলো স্লাইড ইচ্ছে করে বানান, 5 জনের টিম বানান, আফতাব আর আসিফ ডিফারেন্ট টিমে থাকবে, ঠিক আছে? শান্তা যে টিমে থাকবে ওই টিমে 6 জন থাকবে, হ্যাঁ জাস্ট বললাম না, 5 জন করে টিম বানাবা, হ্যাঁ 5 জন করে বানাবা গ্রুপ, ওখান থেকে যদি এখন মনে করেন অনেকে হয় না যে এখন 11 জন আছে বা 12 জন আছে, এখন কী করবো, তাই না? গ্রুপ 2টা, কারণ এখানে 2টার বেশি গ্রুপ হওয়ার কথা না, হ্যাঁ এখন কী হতো 2 জন করে 1 জন করে দিয়ে দিব, হ্যাঁ। এখন কী চান, রিপোর্ট রাইটিং চান না প্রেজেন্টেশন চান? রিপোর্ট রাইটিং, আমি জানতাম আপনার রিপোর্ট রাইটিং বলবেন, প্রেজেন্টেশন হবে, বাংলায় দেন, সমস্যা নেই, বাংলা দেন, হ্যাঁ ঠিক আছে, আরও গুড। যারা ইংলিশে বলবেন তারা ভালো মার্কস পাবেন, যারা বাংলা বলবেন তারা কম মার্কস পাবেন, সমস্যা নেই, তুমি বলে নি, আমি চেষ্টা করবো বুঝার, তুমি বলার চেষ্টা করো, আমি বোঝার চেষ্টা করবো, হ্যাঁ বুঝি না, সমস্যা নেই, বলতে থাকো, সমস্যা নেই, চ্যাট করো কি বাংলায়, বাংলাদেশ, তুমি TUMI না নাকি TMI, TUMI না TMI, তুমি TUMI শর্টকাটে TUMI, TMI আমি লিখি TMI, TU লাগার ওটা কি আছে। আচ্ছা, এটা প্রেজেন্টেশনের টপিক, এই একটা কপি, ম্যাক্সিমাম জিনিস সব এটা খুবই ইজি, এটা সার্চ দেবেন সবাই পাবেন, ভিডিও আছে, চাইলে প্রেজেন্টেশনের ভিডিও ছাড়তে পারেন, সমস্যা নেই, ভিডিও ছাড়তে পারেন, কবে কি আছে, এই 2 ভাইয়ের ছবি দিবেন, হ্যাঁ এই 2 ভাই আছে সার্ভে অক্সলে, 2 জন সেনেটর, 2 জনের নাম, হ্যাঁ। আর আমাকে গ্রুপ নেম, প্রেজেন্টেশন, মিড টার্মের পরে যে ফার্স্ট ক্লাস ওই ক্লাসে দিবেন গ্রুপ নেম, কে কে দিবেন, ঠিক আছে? আসিফ আর আফতাব ডিফারেন্ট টিমে, ঠিক আছে, একই টিমে না তো। আচ্ছা যাই হোক, এখন সার্ভে অক্স থেকে জাস্ট কুইকলিকে বলে দিই, আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম আমেরিকায় একটা টাইম ছিল যখন আপনার খুব বড় বড় কিছু কোম্পানি, এনরন, ওয়ার্ল্ডকম, ওরা
ক্র্যাশ করা শুরু করছিল। এনরন ক্র্যাশ করার একটা বড় রিজন হচ্ছে যে আপনার এনরনরা ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো খুবই ম্যানিপুলেট করেছিল, উল্টাপাল্টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছিল। শান্তার মতন কোনো অ্যাকাউন্টেন্ট ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো বানাইছিল, রাইট? হ্যাঁ, তো আজকে আফতাবকে অলরেডি পর্চায় ফেলছি। তো ওরকম করে তো তখন কি হয়েছে যে এই দুজন সেনেটর, এরা দুজন কিন্তু নাম আলাদা, সার্ভে একজন, অক্সলে একজন। ওনারা এই অ্যাক্টটা নিয়ে আসে যে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায়। আপনারা কোনো কল্পনা করতে পারবেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিছে, কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সিইও, যে সিইও বা এমডি, ওনাদের সিগনেচার নেই। এটা এখন কল্পনা করা যায়? এখন টাইমে করা যায় না, কিন্তু 2000 সালের আগে এটা করতো। যারা এমডি বা যারা সিইও, ওরা সাইন করতো না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সরি, এমডি, হ্যাঁ। এখন অ্যালাউ করে না, 2000 সালের আগের কথা বলছি আমি। না, এখন এটা শুনতে একটু মানে আমি যখন এটা বলছি আমার কাছে কী ব্যাপার, সিইও সিএফও করবে না? হ্যাঁ, ওরা লায়াবেল থাকতে পারতো না। হ্যাঁ, ওরা তখন কিন্তু এই একটা আসার পরে সিইওদের লায়াবেল করা হয়েছে যে না তোমরাও সাইন করবা। মানে সিইও বললো আমি তো দেখি নাই, আমাকে না দেখায় পাবলিশ করে দিছে, আমি বলতে পারি না, তাই না? আমি কিন্তু দেখি নাই ভাই, আমাকে না দেখে ওরা পাবলিশ করেছে, আমি কী করবো? তখন ওই এনরন বা ওদের সিইও বা সিএফওদের ধরতে পারে না, বিকজ ওদের কোনো সিগনেচার ছিল না। জাস্ট অডিট ফার্ম আর্থার অ্যান্ড আর্থার ব্রাদার্স, হ্যাঁ, ওই অডিট ফার্মটা পুরো ফল করছে এই এনরনের জন্য। একটা বিশাল অডিট ফার্ম, কেপিএমজি মতন বিশাল ফার্ম ছিল ওরা। এখন আমরা কেউ নামও যাই না আর্থার অ্যান্ড আর্থার ব্রাদার্স। এই জেনারেশন যারা অ্যাকাউন্টেন্ট তারা আর্থার অ্যান্ড আর্থারের নামও যায় না। আর আগেকার টাইমে ইট ওয়াজ লাইক কেপিএমজি লেভেলে ছিল আর্থার অ্যান্ড আর্থার ব্রাদার্স। যাই হোক, তো এইগুলো আনা হয় যে আপনার কীভাবে ইন্টারনাল কন্ট্রোল এবং ফ্রডটাকে প্রিভেন্ট করা যায়। আপনার ন্যাসড্যাকের নাম শুনেছেন? ন্যাসড্যাক ইটস কাইন্ড অফ ডিএসসি অনলাইন, যেটা হ্যাঁ কাইন্ড অফ ডিএসসি। ন্যাসড্যাকে যত কোম্পানিরা ট্রেড করে সবার এই একটা ফলো করতে হয়, দে মাস্ট ফলো, নাহলে তুমি বাংলাদেশে কোকাকোলাতে যখন যাবেন, যদি কোকাকোলাতে কখনো ইন্টারভিউ দেন, কোকাকোলাতে ফার্স্ট থিং আপনাকে এটাকে জিজ্ঞেস করবে। ওখানে একজন ইন্ডিয়ান সিএফও আছে ওনাদের, ফার্স্ট থিং উনি এটা জিজ্ঞেস করবে আপনাকে, যে সার্ভে অক্সের অ্যাক্ট কি জানো? কি হলো, কি হচ্ছে, বেশি বেল খেয়ে বলছো? সামনে আফতাবের সাথে বসাই দেবো কিন্তু একদম শান্তাকে। ঠিক আছে, যাই হোক, তো কোকাকোলা ফার্স্ট ইন্টারভিউ ফার্স্ট থিং এটা জিজ্ঞেস করবে, স্যার ডু ইউ নো অ্যাবাউট সার্ভে অক্সে? কোকাকোলা, পেপসি, হ্যাঁ, 7-Up, Sprite, the first thing they will ask, do you know this thing? If you know, they will talk further. If you don't know, ঠিক আছে, we'll talk to you later. এমনি বলে থ্যাংক ইউ ভেরি মাচ করে দিবে। বুঝে গেছে? তো এই সার্ভে অক্স এই জন্য বললাম যে ইন্টারভিউ বোর্ডে এটা আপনাকে বলতেই হবে, মাস্ট। নাও সার্ভে অক্সে বেসিক্যালি ওরা কী চায়, যে ওরা একটা সিস্টেম যে প্রত্যেকটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল, এই যে ইন্টারনাল কন্ট্রোল মেনটেন করার জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে। তারা এটা বলে যে কীভাবে আপনারা ইন্টারনাল কন্ট্রোল একটু স্ট্রং করতে হবে। তারপর যে কর্পোরেট এক্সিকিউটিভ বা বোর্ড অফ ডিরেক্টরস, কর্পোরেট এক্সিকিউটিভস মানে কি, যারা সিইও বা সিএফও, তারা লায়াবেল থাকবে যে ইন্টারনাল কন্ট্রোলগুলো যে ঠিক মতন হচ্ছে নাকি, হ্যাঁ, ঠিক মতন কাজ করছে নাকি, ওইটা দেখার জন্য। এবং সবসময় একটা আউটসাইড অডিটার্স, সবসময় একজন আউটসাইড অডিটার্স আসবে যে আপনাদের অডিট করবে। মাস্ট অ্যাসেস দ্য অ্যাডিকুয়েসি অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। সে ফর এক্সাম্পল, এখন এক্সটার্নাল অডিটার্স মনে করেন কেপিএমজি, হ্যাঁ, কেপিএমজি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানালো, রাইট? এখন কেপিএমজিকে আমি কিন্তু বলতে পারবো না যে আমার ইন্টারনাল কন্ট্রোলটা এসে ঠিক করে দাও, কেপিএমজিকে আমরা বলতে পারবো না, কারণ যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাতে হবে সে আপনাকে অডিট সার্ভিস দিতে পারবে না। অডিট সার্ভিস তখন আমার অন্য কোনো কোম্পানিকে দিতে হবে। ওরা এসে আমার ইন্টারনাল কন্ট্রোল একটু কি, এগুলো বেশি একটু পরে শিখবো আমরা। ইন্টারনাল কন্ট্রোল, আপনার যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ঠিক আছে নাকি সেটা দেখবে, রাইট? ইন্টারনাল কন্ট্রোল যেটা হয়, ওরা কিসের জন্য করা হয় ইন্টারনাল কন্ট্রোল আসলে কি হেল্প করে আপনাকে? ফার্স্ট থিং, আপনি সেফগার্ড ইউর অ্যাসেটস, রাইট? একটু আগে যে বললাম, আফতাবের এক্সাম্পলটা বলছিলাম, হ্যাঁ, যে ও এক্সাইটমেন্টে 2টা ব্যাগ বেশি দিয়ে দিল নাকি, হ্যাঁ, অ্যাসেটটা নষ্ট হলো নাকি আমার, হ্যাঁ। ইন্টারনাল কন্ট্রোল দেখবে যে ও
যে কতগুলো ব্যাগ এখান থেকে যাচ্ছে, কতগুলো ব্যাগ আমি কিনে নিয়ে আসলাম, হ্যাঁ, সেটা কি আমার ইন্টারনাল কন্ট্রোলে পড়ে নাকি, যে আমার আসলে অতগুলো ব্যাগ আছে নাকি। ওরা ফার্স্টে দেখবে যে ফার্স্টে কয়টা ব্যাগ আসছিল, 20টা আসছিল। এখন লেখো না কাকে কাকে ব্যাগ দিচ্ছ, লেখো, এটাই ইন্টারনাল কন্ট্রোল। যে ওরা কেমন, আচ্ছা এতগুলো ব্যাগ, 20টা ব্যাগ গেছে, হ্যাঁ 50টা ব্যাগ আসছে, 20টা ব্যাগ গেছে, থাকার কথা 30টা ব্যাগ। যখন দেখবে 30টা ব্যাগ 29টা ব্যাগ, আপনার মেয়েরা ধরবে যে কই একটা ব্যাগ কই কারে দিস, রাইট। এটা তারপর দেখবে ইনহ্যান্স অ্যাকিউরেসি অ্যান্ড রিয়েলাবিলিটি অফ অ্যাকাউন্টিং রেকর্ডস, রাইট। এখন মনে করেন যে শান্তা বেল খেতে খেতে একটা ক্রেডিট সেলকে ক্যাশ সেল বানায় দিল। এখন মনে করেন যে ওই লোক টাকা দেয় না, কিন্তু শান্তা বললো যে না আমাকে 100 টাকা অলরেডি দিয়ে দিছে, হ্যাঁ 100 টাকা প্রোডাক্ট কিনছে কিন্তু আমাকে আসলে 100 টাকা দিয়ে দিছে। তখন কীভাবে আপনি ক্যাশ কাউন্ট করবেন, ক্যাশ কাউন্ট করে দেখি আমার 100 টাকা তো নাই, হ্যাঁ তখন বলবে যে কীভাবে 100 টাকা করি, ও বলতে আমি তো বেলের সাথে খেয়ে ফেলছি, হ্যাঁ। তারপর কীভাবে ইনক্রিজ এফিসিয়েন্সি অফ অপারেশনস। এটার মানে কি, যে আপনারা দেখবেন যে অনেক কোম্পানি বা সিম্পল হিসাব দিই, যে বাইক চালান না, বাইকে দেখেন না প্রতি কিলোমিটারে কত তেল যায়, হ্যাঁ। আপনি যখন দেখবেন যে আমি যখন দেখি যে আমার 8 কিলোমিটারের পার লিটার যাচ্ছে, আমাকে মন খারাপ হয়ে যায় যে বেশি তেল গেল আমার, হ্যাঁ। কীভাবে এটা ইনক্রিজ করা যায় এফিসিয়েন্সিটা ওই অপারেশনের মাধ্যমে, সেটা ওরা দেখে। যে আপনার ইন্টারনাল কন্ট্রোল এসে বলবে যে আপনার পুরা কোম্পানির সবচেয়ে বড় খরচ হলে আপনার তেল খরচ বেশি হয়, আপনার, হ্যাঁ কীভাবে আপনার তেল খরচ কমাতে, আপনি তো সলভ করতে পারবেন না, এটা ইঞ্জিনিয়াররা সলভ করতে পারবে, হ্যাঁ। তো বলবো যে আপনার সবচেয়ে বেশি খরচ তেল হয়, হ্যাঁ তেল যেখানে আপনার 8 কিলোমিটার পার লিটার যাওয়ার কথা, সেখানে আপনার যাচ্ছে 7.5 কিলোমিটার, হ্যাঁ। তো এর জন্য আপনার এটা সমস্যা আছে, তখন ইন্টারনাল কন্ট্রোল এসে বলবে। অ্যান্ড অবভিয়াসলি ইনশিওর কমপ্লায়েন্স উইথ লজ অ্যান্ড রেগুলেশনস। এখন এই আসফের আব্বা যখন এসে বলবে যে কী ব্যাপার আপনারা যেখানে ইনকাম ট্যাক্স করতেছেন, হ্যাঁ এখানে ক্যাশ ঢুকালেন কেন এই অ্যাকাউন্টে, তাই না। আপনারা ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট, যেটা মানে সব কোম্পানির 2 রকম অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ। একটা থাকে ইনকাম ট্যাক্স, যেটা আমি ইনকাম ট্যাক্সে দেখাবো, আর একটা অ্যাকাউন্ট থাকে যেটা আমি ইনকাম ট্যাক্সে দেখাবো না, ওখানে আমার সব দুর্নীতিবাজি করা হয়, হ্যাঁ। যে ইনকাম ট্যাক্স না ওর আব্বা তো ওটা দেখে না, ওইটা তো অন্য জিনিস, ওটা তো হালাল টাকা, ওটা তো কিছু, ওটা তো হোয়াইট মানি, ব্যাংকের লোন তো হোয়াইট মানি আমার, হ্যাঁ। এখন আমি পুরো সেলস তো দেখাই না আমার সব, তাই না। এখন আমার সেলসে 100 টাকা, আমি দেখি 80 টাকা, 20 টাকা হয়ে যাবে, ওই অ্যাকাউন্টে চলে যায়, রাইট। এখন কি হয় যে কিছু টাকা আমরা ওই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাই, হ্যাঁ, যেখানে আমরা যেটা আমার ট্যাক্সে দেখাই না, হ্যাঁ ওখানে আমি ক্যাশ ডিপোজিট করতে পারি, হ্যাঁ। কিন্তু আমি যদি আমার ইনকাম ট্যাক্সের যে অ্যাকাউন্টটা দেখাবো, ওখানে যদি ক্যাশ ডিপোজিট করি, আমাকে ইনকাম ট্যাক্সে এসে গলা চেপে ধরবে যে এখানে কিসে ক্যাশই না, কোথা থেকে ক্যাশ পেলেন। এখন তো বলতে হয় না ভাই বালিশের তলার থেকে বার করে দিচ্ছি ক্যাশটা, তাই না, এরকমই হয় না। ইন্টারনাল কন্ট্রোলের 3 রকমের কম্পোনেন্ট থাকে, কি কি এরা দেখে। ফার্স্ট হলো কন্ট্রোল এনভায়রনমেন্ট, অবভিয়াসলি যে আপনারা কি কন্ট্রোল হবে সেটা একটু পরে দেখে 5 রকম হবে। রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্টে দেখবে যে আপনার কী কী রিস্ক থাকে, এই সকালবেলায় বেল খেলে কি হয়, হ্যাঁ এটা দেখতে হবে। অ্যান্ড শরীর টরিল খারাপ হতে পারে, না সিঙ্গারা পুরানো হয়ে গেছে, আজকে রিফাত আসে, আজকে রিফাতকে ধরার কথা ছিল আমার। আচ্ছা রিস্ক অ্যাসেসমেন্ট, তারপর কন্ট্রোল অ্যাক্টিভিটিস, হ্যাঁ যে আমি যে আমার রিস্ক যেগুলো আছে ওগুলোকে প্রিভেন্ট করার জন্য আমি কি ইউজ করছি, কি কন্ট্রোল ইউজ করছি। তারপর আসে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস, যে আমার সব কিছুকে আমি কমিউনিকেট করছি নাকি আমার হায়ার পোজিশন, অ্যান্ড মনিটরিং অ্যান্ড অবভিয়াসলি যে ক্যাশগুলোতে যাচ্ছে ঠিক মতন যাচ্ছে নাকি। নাও ইন্টারনাল কন্ট্রোলের যে প্রিন্সিপালগুলো এতগুলো শিখলাম, এখন এটা কীভাবে করবেন, যে ইন্টারনাল কন্ট্রোল আপনার এই পার্টটা ইম্পর্টেন্ট, হ্যাঁ যে ইন্টারনাল কন্ট্রোলে ঠিক মতন চলছে, হ্যাঁ এটা কীভাবে বুঝবেন। ফার্স্ট থিং হবে যে আপনার রেসপন্সিবিলিটি স্ট্যাবলিশ করতে হবে, এক একজনের এক একটা রেসপন্স, যেমন আফতাব আমাদের ব্যাগ দেয়, হ্যাঁ এটা একটা রেসপন্সিবিলিটি ও, রাইট। আচ্ছা আইডি কার্ডের ফিতা পেয়েছেন কেউ, আফতাব ছি আমি ওদিন দেখছি আফতাব 5 জন দিয়েছে আইডি কার্ডের ফিতা। আচ্ছা রেকর্ড হচ্ছে, এনিওয়ে আচ্ছা ঠিক আছে। স্ট্যাবলিশ কন্ট্রোল, না কন্ট্রোল ইজ এফেক্টিভ when 1% রেসপন্স ফর আ গিভেন টাস্ক। এখন আফতাবই শুধু ব্যাগ দিতেছে, হ্যাঁ আফতাবের এটা রেসপন্সিবল। এখন আমি এখানে যদি এখন বলতাম যে ওই বিসিও তোমার ব্যাগ দাও, ওই এবিও ব্যাগ দাও,
আরও অনেকে ব্যাগ দাও, তখন কিন্তু এটা ঝামেলা হয়ে যেত, তাই না? যে একজন ব্যাগ দিচ্ছে, একজনকেই ব্যাগ দিতে দেন, কিন্তু ওকে ওভারলুক করার জন্য আরেকজনকে রাখেন। Now, established response often requires limiting access only to authorized person and then identify those personnel. Now, আফতাব যে ব্যাগ দিচ্ছে, হ্যাঁ, ওই ব্যাগটা শুধু একজনই ইনশিওর করবে। কে ইনশিওর করে? প্রমিস ভাই। প্রমিসটা দেখে যে ব্যাগটা দেওয়া হচ্ছে, বা সালাউদ্দিন দেখে, রাইট? ওরা দেখে যে না, যে কতগুলো ব্যাগ যাচ্ছে, কতগুলো ব্যাগ আসছিল, কতগুলো আফতাবকে ব্যাগ দিচ্ছি, ও আমাকে কতগুলো লিস্ট দিল যে এই ব্যাগগুলো গিয়েছে, রাইট? Now, segregation of duties. Segregation of duties is very important. Segregation of duties মানেটা কি? কাজ ভাগ করে দেয়, রাইট? এখন মনে করেন যে ব্যাগ দিচ্ছে, বা যে ক্যাশের কথাই বলি, কারো কথা না আসি এখন, মেইনটেইন যে ক্যাশ বুক করে, যে ক্যাশ বুক, যার কাছে ক্যাশ আছে, হ্যাঁ, সে কিন্তু ক্যাশ বুকে লিখবে না। অলদো বাংলাদেশিরা খুবই ইউজড হয় যে সেই ক্যাশ বুকে লেখে, হ্যাঁ, এটা করা ঠিক না। করা ঠিক কি, যে ক্যাশ দিয়ে দিবে, হ্যাঁ, সে শুধু একটা ভাউচার লিখবে, রিসিট লিখবে যে এতগুলো ক্যাশ চলে গেছে। ক্যাশটা দিয়ে, মনে করো আফতাবের কাছে ক্যাশ আছে 100 টাকা, তো আফতাব লোকে 100 টাকা আমি কোথায় কোথায় খরচ করছি, হ্যাঁ, খরচ করে একটা ভাউচারের মতন তোমাকে দিবে, তুমি ক্যাশ বুকে লিখবা যে কতগুলো। তখন হয় কি, যে আফতাব যদি কিছু করেও থাকে, তখন তোমার কাছে ধরা খাবে আসা, রাইট? সেগ্রিগেশন অফ ডিউটি, যে ক্যাশ বুক ছাড়ে, মানে যার কাছে ক্যাশ থাকে সেই কিন্তু ক্যাশ বুকে এন্ট্রি দেওয়ার কথা, কিন্তু বাংলাদেশে তো কী কাহিনী, যে ক্যাশ দাও সেই ক্যাশে লেখে, হ্যাঁ। এর জন্য বাংলাদেশে চুরিটা হওয়া ইটস ভেরি ইজি। Now, responsibility of record keeping for an asset should be separate from physical custody of that asset. Now, এখন মনে করেন যে অনেক কোম্পানির স্টক থাকে, রাইট? অনেক কোম্পানির স্টক থাকে, অনেক বিশাল বিশাল গোদাম থাকে, হ্যাঁ। এখন যে ওইটা রিসিভ করবে, হ্যাঁ, সে কিন্তু ওইটা বুকে লেখে না। যে এখন মনে করেন আমার 2 ট্রাক মাল আসলো, হ্যাঁ, একজন বলবে যে আমি 2 ট্রাক মাল রিসিভ করছি, হ্যাঁ, রিসিভ করে সে একটা চালান করে দিবে, হ্যাঁ, একটা রিসিট করে দেবে, ভাউচার করে দেবে। ভাউচারটা নিয়ে সে যে স্টোরের ম্যানেজার থাকবে তাকে দিবে যে এই যে 2 ট্রাক মাল আসছে, আপনি লিখে ফেলেন আপনার বুকে, আলাদা থাকবে, এবং যখন বের হবে আরেকজনের মাধ্যমে বের হবে। ডকুমেন্টেশন, যে একটু আগে যেটা বললাম, যে ডকুমেন্টেশন প্রসিডিউর সবসময় রাখা উচিত, যে আমি যে ক্যাশ রিসিট করব, হ্যাঁ, এই নাম্বারগুলো রেখে দেওয়া সবচেয়ে বেস্ট। চালান নং বা আপনার ভাউচার নং, আমরা এই ভাউচার নংটা রাখি, হ্যাঁ, যে আমরা বলবো যে এই 20টা ভাউচার দিলাম তোমাকে, হ্যাঁ, 20টা ভাউচার দিলাম, তুমি পরে লেখে আমাকে দিবা। তো এখান থেকে 20টা থেকে আমার কাছে 19টা আসলো, তো আমি বললাম ভাই একটা কয়ে গেল, ধরে ফেলা যায়, রাইট? যে বললো যে কোম্পানি এই ডকুমেন্টেশনগুলো ইউজ করে যে যাতে আমরা রেকর্ড রাখতে পারি যে একটা জিনিস মিসিং, তার মানে কোনো মিসিং আছে, রাইট? থিওরি, ইটস নট ইম্পর্টেন্ট। কে ম্যাথস চাও? আসবে ম্যাথস, এখানে আগে থিওরিটা শিখাই, 10 মার্কের মতো করতে হবে। আচ্ছা, নাও প্রিন্সিপালস ইন্টারনাল অ্যাক্টিভিটিস, ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল ভেরিফিকেশন, যে একটু আগে যে বললাম ইন্ডিপেন্ডেন্ট অডিটর আসবে, রাইট? ইন্ডিপেন্ডেন্ট অডিটর আসতেও পারে, অথবা মনে করেন যে একজন তো ক্যাশ বুক মেনটেন করছে, রাইট, আরেকজন ক্যাশ দিচ্ছে, রাইট? এখন যে বড় স্যার, ট্রেজারার স্যার, হ্যাঁ, ট্রেজারার স্যার কাছে দুজনই রিপোর্ট দিবে যে আমার হাতে এত ক্যাশ আছে, ও বলবে আমার বইয়েতে এত ক্যাশ আছে, হ্যাঁ, হ্যাঁ, ইকুয়াল করতে হবে। মনে করেন যে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার বললো আমার কাছে $100 আছে, হ্যাঁ, কিন্তু ওই অ্যাকাউন্টেন্ট এমপ্লয়, হ্যাঁ, সে বললো যে আমার কাছে তো আমার বুকসে তো লেখা 80 টাকা, 20 টাকার ডিফারেন্স আছে না, 20 টাকার ডিফারেন্স। তখন অ্যাসিস্ট্যান্ট দুজনের গলা চাপে ধরবে যে কি ব্যাপার, 20 টাকা কই, হ্যাঁ, 20 টাকা কই, তখন সে এই রিপোর্টটা বের করতে পারবে। আরেকটা আসে হিউম্যান রিসোর্স কন্ট্রোল, ভেরি ইম্পর্টেন্ট একটা কন্ট্রোল। কীভাবে কন্ট্রোল হবে? যার কাছে ক্যাশটা থাকে তার সাথে খুব ফ্রেন্ডশিপ বানাতে হবে। তাই করোটা কি তুমি, কামটা কি তোমার, হ্যাঁ, ক্যাশটা থাকে, হ্যাঁ। এখন মনে করেন যে আপনার সাথে ভালো ফ্রেন্ডশিপ করেন বলে আপনার ফিতা দেয় না এখনো, না আপনার হাতে নেই ফিতাটা, যাই হোক। এখন আমরা কখনো শুনছি অ্যানুয়াল লিভ, শুনছেন কারো অ্যানুয়াল লিভটা শুনছেন? অ্যানুয়াল লিভটা আসলে কি?
অ্যানুয়াল লিভটা আসলে কি বলতে পারবেন? হ্যাঁ, এই ছুটি, রাইট, হ্যাঁ। তো এই ছুটিটা কেন দেয় জানেন? কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি চায় যে অ্যানুয়াল লিভটা আপনি নেন। কেন নেন জানেন? কারণ অ্যানুয়াল লিভটা যখন নেবেন তখন আপনাকে অডিট করা হবে বেসিক্যালি। যে অ্যানুয়াল লিভটা যখন নেবেন তখন আপনার কাজ তো আরেকজন করতেছে না। আপনি যদি একটা কিছু 2 নম্বর করেন সে বের করে ফেলবে না। হ্যাঁ, আপনাকে দূরে সরায় আপনার কাজটা রেকর্ড করা হলো, বুঝছেন? ওইটা হলো গিয়ে ভদ্র ল্যাঙ্গুয়েজ। এখন তো আমি তো যে বলবো না ভাই আপনার আমি পাঠাইতেছি কারণ আমি আপনার অডিট করবো, তাই না? এটা তো করা হয় ইনডিরেক্টলি, এটা করা, এটা হচ্ছে স্ট্র্যাটেজি যে আপনি 15 দিনের জন্য চলে যাবেন, রাইট? ওই 15 দিনের মধ্যে যে দেখতে হবে, এখন মনে করেন যে রাকেশে বেশি সিঙ্গারা বেশি আলু দিতেছে নাকি, হ্যাঁ, ওইটা দেখতে হবে, রাইট? ওইটা দেখার জন্য খুঁজতে হবে। তখন অ্যানুয়াল লিভটা দেওয়া হয় কি এইসবের রিজনের জন্য, যে আপনার কাজটা আরেকজন করতেছে। এখন মনে করেন একটা এমপ্লয়, হ্যাঁ, 2 বছর আগে আপনার জব নিল, আসতো সাইকেল দিয়ে বা রিক্সা দিয়ে, রাইট? 2 বছর চাকরি টাকরি করে ফেলছে, ধাপ করে কিরে প্রিমিয় গাড়ি নিয়ে এসে বসে। কিরে ভাই তুই টাকা হয়ে পেলি, মাথায় আসবে না? ওগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করার, যে সাডেনলি না সব প্রতি বছর অ্যানুয়াল লিভটা করে। অ্যানুয়াল লিভটা যখন যায়, অনেক কোম্পানিরা চিন্তা করে যে হ্যাঁ এটা ওই ওয়ার্ক লাইফ আর এই লাইফ ব্যালেন্স করার জন্য, বুলশিট। হ্যাঁ, এটা না, এটা বলে, এটা মুখের কথা, এটা আমরাও বলি যে ভাই এটা আপনাকে যেতেছে না, আপনার ফ্যামিলির টাইম দেন, বউ বাচ্চা ছেড়ে চলে যাবে, কী করতেছেন আপনি, হ্যাঁ ফ্যামিলির টাইম দেন, এটা বলার কথা। কিন্তু ওনার কাজটা যখন উনি সরে যায় তখন ওনার কাছ থেকে করতেছে না, তখনই ধরা খেয়ে যায়। হ্যাঁ, এই যে যেমন বলে রোটেট এমপ্লয়েজ ডিউটিজ অ্যান্ড রিকোয়ার ভ্যাকেশন, এই যে রিকোয়ার ভ্যাকেশন, এমপ্লয় ভ্যাকেশন যাক, আমার তো টাকা দিতেছে, তাই না? এমপ্লয়ার তো আমার কোন দুঃখে, তুমি ভ্যাকেশনে যাও না যাও, হু কেয়ার্স, তাই না? কিন্তু আমি ওটা পাঠাই ওরকে চেক করার জন্য। রোটেড এমপ্লয় যখন মনে করেন আফতাব সারাদিন ব্যাগ দিতেছে, আরেকজনকে বললাম যে এই 2 সপ্তাহ তুমি ব্যাগ দাও, তখন দেবো বেশি ব্যাগ যায় নাকি, রোস্টার করে দেওয়া যায়, রাইট? এখনকার টাইমে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা সলভ করতে পারবেন? এরকম মিডে আসবে, আগে কোয়েশ্চেন বুঝেন। শান্তা, হাসাহাসি না করে একটু পড়ার চেষ্টা করে, এটা কি বলছেন? এখানে কি ছিল, কি কন্ট্রোল ছিল না এখানে, কি মিসিং ছিল? আচ্ছা আমি একটু ইজি করে দিই আপনার জন্য। কয় রকম কন্ট্রোল ছিল? ফার্স্টে ছিল স্ট্যাবলিশ রেসপন্সিবিলিটিস, রাইট? স্ট্যাবলিশমেন্ট অফ রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটি, এত বড় স্পেলিং কেন প্রিয় ভাই? মাত্র রিয়েলাইজ করবেন অনেক বড় একটা, রাইট? আর কিন্তু ডিউটিস, সেগ্রিগেশন অফ ডিউটিস, রাইট? আর কি কি আছে? হিউম্যান রিসোর্স কন্ট্রোল আছে, রাইট? তারপর ডকুমেন্টেশন প্রসিডিওর, ডকুমেন্ট, রাইট? আর কি আছে? ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল আর হিউম্যান রিসোর্স। ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল, এই 4টা মনে রাখবেন। এই 5টা হলো কি আপনার আসে হিউম্যান রিসোর্স কন্ট্রোল, রাইট? এই 5টার থ্রুতে আপনার ইন্টারনাল কন্ট্রোল মেনটেন করা হয়। এই 5টা যদি রাখেন তখন আপনার ইন্টারনাল কন্ট্রোল একটা স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল হয়, রাইট? এখন এটা পড়েন, এখানে কি মিসিং?
কেন? রেসপন্সিবিলিটিটা হবে কেন হবে একটু পড়ে দেখেন The healthcare company did not adequately restrict the responsibilities for authoring and approving claims transaction. The training supervisor should not have been authorized to create claims in the company's live system. এখানে কি হয়েছে যে এই আপা ইমারিন সে একটা জিনিসের ট্রেনিং সুপারভাইজার রাইট সো সে ট্রেনিং দেওয়ার সময় সে কিছু উল্টাপাল্টা হ্যাঁ কিছু লাইক ফ্রিকশিয়াস যেটা বলে অ্যাকাউন্টস পেয়েবল ডিপার্টমেন্টকে পাঠাইছে যে এগুলো আমার খরচ হয়েছে বা এগুলো আমি দিলাম ট্রেনিংয়ে ইউজ করার সময় এসব ক্লেমগুলো সে ক্রিয়েট করছে জাস্ট ক্লেম ক্রিয়েট করার মানেটা কি যে আমি এখন মনে করেন যে আমাদের যে অ্যাকাউন্টিং সিস্টেম থাকে হ্যাঁ আমি যদি এখন আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখাতে চাই আমি কি যে অ্যাকাউন্টিং সফটওয়্যারটা সবাই এখন নিচে ইউজ করছে সেটা আমি দিয়ে ইউজ করব না আমি একটা ডামি সফটওয়্যার দিয়ে ইউজ করবো তাই না যে একটা যেই সফটওয়্যারটা আমাকে হিট করবে না রাইট সো ওই সফটওয়্যারটা যেটা সবাই ইউজ করে সেই সফটওয়্যার মাধ্যমে করছে তো অ্যাকাউন্টস পেয়েবলে কিছু টাকা এসে পড়ছে যে এই টাকাটা ওদের দিতে হবে রাইট সেই জন্য অ্যাকাউন্টস পেয়েবল অনেক বেশি বেড়ে গেছিলো এটা স্ট্যাবলিশমেন্ট অফ ডিউটি সমস্যা যে ওরা স্ট্যাবলিশমেন্ট অফ ডিউটিটা করে নেয় সেকেন্ডটা কি একটু পরে দেখেন সেকেন্ডটা ইজি ফার্স্টটা একটু ডিফিকাল্ট ছিল Assistant Vice Chancellor of Communication at SFP University was allowed to make purchase under for his department without external approval. Unfortunately, এইচআর হবে কেন এইচআর হবে ফেক ভেন্ডর হলে কি সমস্যা কি এইচআর কেন হবে এটা হবে সেগ্রিগেশন অফ ডিউটিস সেগ্রিগেশন অফ ডিউটিস কেন হবে The university had not properly segregated related purchasing activities. Lawrence was ordering items, receiving the items, and receiving the invoice. By receiving the invoice, he had control over the documents that were used to account for the purchase and thus were able to. মানেটা কি যে এখানে একজন ভাইস চ্যান্সেলর একজন ভিসি স্যার উনি করছে কি যে ওনাকে ওনার ইউনিভার্সিটি বলছে যে আপনি $2,500 নিচে যদি কোনো কিছু পারচেজ করেন আপনার ওইটা অ্যাপ্রুভাল লাগবে না রাইট মানে অন্য কারো থেকে জিজ্ঞেস করতে হবে না যদি $2,500 নিচে কিছু খরচ করেন হ্যাঁ কিন্তু উনি কী করছে যে নিজের জন্য কিছু দামি দামি জিনিস কিনে ফেলছে পেইন্টিং কিনছে এক্সপেন্সিভ কালেক্টেবলস কিনছে এবং কী করছে হি রিপ্লেস দ্য ভেন্ডর ইনভয়েস হি রিসিভ উইথ দ্য ফেক ভেন্ডর ইনভয়েস সে এখন ভেন্ডর তাকে দিয়েছে $1,000 ইনভয়েস হ্যাঁ সে ওইটা চেঞ্জ করে অন্যটা বানায় ফেলছে হ্যাঁ প্রিন্ট করে ফেলছে সিম্পল দ্য ফেক ইনভয়েস হ্যাজ ডেসক্রিপশন দ্যাট ওয়ার মোর কনসিস্টেন্ট উইথ দ্য কমিউনিকেশন ডিপার্টমেন্ট পারচেজ হি সাবমিটেড দিস ফেক ইনভয়েস টু দ্য অ্যাকাউন্টিং এখন করছে কি সে ফেক ইনভয়েসে মনে করেন সে কিনছে একটা পেইন্টিং হ্যাঁ সে কিনছে একটা পেইন্টিং কিন্তু সে ওই ইনভয়েসে কী লিখছে যে আমি একটা মিটার কিনছি সে ফর এক্সাম্পল আমি আমার কম্পিউটার ল্যাবের জন্য একটা কম্পিউটার কিনছি রাইট সে ওইটা ওখানে লিখে দিছে সো এখন ওরা বললো যে আচ্ছা তো সে যদি কম্পিউটার ল্যাব কিনছে তো ইউনিভার্সিটি টাকা দিবে তাই না রাইট তো ইউনিভার্সিটি সেই ফেক ইনভয়েসটা অ্যাকসেপ্ট করে টাকা দিয়ে দিছে এখন সেগ্রিগেশন অফ ডিউটিসের ঝামেলাটা কি ইউনিভার্সিটি কি আসলে কম্পিউটার রিসিভ করছে নাকি করে না কেউ চেক করছে করে নাই এই ডকুমেন্টসগুলো ওনার কাছে কেন যাবে এই ডকুমেন্টসগুলো তাদের কাছে আসার কথা ডিরেক্টলি তাই না কিন্তু উনি ওই ডকুমেন্টসটা নিয়ে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে জমা দিয়েছে রাইট কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যে আপনার কাছে কেন গেল ওই ইনভয়েসগুলো এটা তো আমার কাছে ডিরেক্ট আসার কথা তাই না সো এভাবে চেঞ্জ করে ফেলছে সে সো দেয়ার ওয়াজ নো সেগ্রিগেশন অফ ডিউটিস অনেক বোরিং না আমারও বোরিং লাগছে পড়তে কিন্তু কিছু করার নেই এগুলো দিয়েই মার্কস উঠাতে হবে আচ্ছা বাকি যেগুলো আছে এগুলো আপনারা নিজে থেকে একটু পড়ে নিয়েন না ইন্টারনাল কন্ট্রোল লিমিটেশনস কি আছে
ইন্টারনাল কন্ট্রোল কি লিমিটেশনস আছে? নাও এখন আমি বললাম যে ফর এক্সাম্পল আমি বললাম যে আমার একটা কি বলে একটা মেশিনের জন্য আমি সবসময় তেল নিই, হ্যাঁ। এখন আমি বললাম যে আমি অলওয়েজ তেলটা সবসময় একটু কম আসে বেশি আসে, হ্যাঁ। এখন তেলটা মাপার জন্য একটা মেশিন লাগবে, হ্যাঁ। এখন তেল মনে করেন আসেন 50 লিটার 100 লিটার কম আসে, ওইটা মনে করেন 8,000 টাকা, হ্যাঁ। কিন্তু ওই মেশিনের দাম হলে কি 2.5 লাখ টাকা। আমি কি মেশিন কিনবো? মেশিনটা কিনবো কেন? না মনে করেন ওয়ান টাইম ইউজের জন্য কিনবো না, তখন আমার কস্ট এক্সিড করে ফেলো না আমার বেনিফিটটা, যে বললাম ভাই আমার 50 লিটার জাগা সমস্যা নেই, 2.5 লাখ টাকাতে কোন দুঃখে মেশিন কিনতে যাবো, তাই না? আরেকটা হচ্ছে হিউম্যান এলিমেন্ট। নাও ইন্টারনাল কন্ট্রোল ইজ অলওয়েজ ইমপ্লিমেন্টেড বাই দ্য হিউম্যান, রাইট? যে মানুষরাই তো এটা ইমপ্লিমেন্ট করবে। এখন মানুষ যদি কিছু করে ওটা অবভিয়াসলি ইজ নট গট বি পারফেক্ট, ওখানে সবসময় ভুল হবে, রাইট? অ্যান্ড দ্য সাইজ অফ দ্য আরেকটা হচ্ছে সাইজ অফ দ্য বিজনেস। এখন মনে করেন ছোটোখাটো কোম্পানি বা হালকা পাতলা বড় কোম্পানির জন্য ঠিক আছে। এখন আপনারা মনে করেন বিশাল কোম্পানি, ইটস লাইক গুগল, ইটস লাইক ইউনিলিভার, ইটস লাইক নেসলে, তখন আপনার এখানে ইমপ্লিমেন্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এইসব ইমপ্লিমেন্ট করা, যে কার থেকে কই টাকা। তখন মানে কি এই অনেক প্রবলেম সলভ করার জন্য বা অনেক জিনিস তাড়াতাড়ি করার জন্য আপনার সেগ্রিগেশন অফ ডিউটিসটা করা হয় না। যে মনে করে যে ক্যাশ দিতেছে সেই ক্যাশ বুকে লেখুক, সমস্যা তো নাই, অন্য আরেকজন চেক করবে না, প্রবলেমটা নাই। তখন এই সেগ্রিগেশন অফ ডিউটিস করা, কারণ এত মানুষটা লেখার তো আমার দরকার নাই, তাই না? তাহলে আমার কস্ট কাটিংয়ের টাইম। Now, cash control receipts establish responsibility only designated person are authorized to handle cash receipts, segregation of duties. আপনি ক্যাশ যখন করেন, ক্যাশ তো একটা কোম্পানির সবচেয়ে সেন্সিটিভ ম্যাটার, রাইট? আপনার ক্যাশ যেগুলো থাকে, ক্যাশ চুরি হয়ে গেল তো চুরি হয়েই গেল, রাইট? না ক্যাশটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন, কীভাবে আপনি কন্ট্রোল করবেন? রিফাত থাকলে ভালো হতো, রিফাতের ভালো এক্সাম্পল দেখাতে পারতাম রিফাতের দিয়ে। এখন মনে করেন স্যাবলিশন অফ রেসপন্সিবিলিটি অনলি ডিজিগনেটেড পারসন আর অথরাইজড টু হ্যান্ডেল ক্যাশ। এখন বলবে যে আপনারা দেখবেন যে ব্যাংকে যখন যান, ক্যাশ অফিসাররাই কিন্তু শুধু ক্যাশ নিয়ে হ্যান্ডেল করে। আপনি কখনো দেখবেন না যে কোনো বড়, এখন ক্যাশে অনেক চাপ, হ্যাঁ, কিন্তু বাইরে এমপ্লয়াররা বসে আছে, হ্যাঁ, কেউ কিন্তু ক্যাশের ভিতরে আসবে না, এসে বলবে না আমি হেল্প করি আপনাকে, কেউ কিন্তু করবে না, কারণ তারা অথরাইজ না। যে ক্যাশ নিয়ে হ্যান্ডেল করবে সেই ক্যাশ নিয়ে কথা বলবে শুধু, আর অন্য কেউ ক্যাশ হ্যান্ডেল করবে না। অ্যান্ড অবভিয়াসলি ডকুমেন্টেশন, আপনারা যে ব্যাংকে যখন জমা দেন, টাকা ডেপোজিট স্লিপ দেন না একটা, আপনার কাছে একটা থাকে, তাদের কাছে একটা যায়, ওই ডেপোজিট স্লিপটি হলে তার ডকুমেন্টেশন, যে ওরা দেখলো যে ডকুমেন্টেশন তো অনেকগুলো আছে। তারপর একটা হচ্ছে সেগ্রিগেশন অফ ডিউটিস, ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল রিসিভ ক্যাশ, রেকর্ড অ্যান্ড ক্যাশ রিসিভ অ্যান্ড হোল্ড দ্য ক্যাশ। এটা বাংলাদেশে আর এখনো হয় না, হ্যাঁ, কিন্তু এটা হওয়া উচিত। এটা হলো কি, যে বললাম যে একজন ক্যাশ রিসিভ করবে, একজনকে বলে আমি ক্যাশ রিসিভ করছি, আপনি এটা এখন বইয়ে লেখেন, আর একজন ক্যাশটা লেখার পর হোল্ড করবে, রাইট? এটা হয় না বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ব্যাংকে আপনি একটা জিনিস দেখবেন যে ক্যাশ ইনচার্জদের তারা প্রতিদিনের শেষে ক্যাশ মিলায়, অতক্ষণ আপনারা বের হয়ে যান। যারা এমপ্লয় থাকে, যারা কাস্টমাররা থাকে, কাস্টমাররা সবাই যখন শেষ হয়ে যায় 4টার পরে ক্যাশ ইনচার্জে তারা ক্যাশ গণে যে কত ক্যাশ আছে, কত আমার কি ওখানে কোনো প্রবলেম আছে নাকি, ঠিক আছে? একটু আগে যেটা বললাম ব্যাংকের কথা, যে ফিজিক্যাল কন্ট্রোল, যে আপনারা যে ব্যাংকে আপনারা কখনো দেখছেন ব্যাংকের লকার দেখছেন? দেখার কথা না। তুমি দেখছো? কেমনে দেখছো? ভিতরে এইটা দেখছিলা, এই চাকা ঘোরানো এটা দেখছিলা লকার? মুভিতেই দেখছো? এরকম একটা বিশাল রুম থাকে, ওই মুভিটা সত্যি, এরকম বিশাল রুম থাকে, ওই বিশাল রুমে ফুল অফ ক্যাশ স্ট্যাক করা থাকে। খুব লোভ লাগে, হ্যাঁ, এমনি করে ঢুকতাম, থাকবো না। তো ক্যাশ আপনার যখন সারা দিন যে ক্যাশটা হয়, এই জন্য ক্যাশে একটা লিমিট থাকে, যে আমাদের মতন কিছু মানুষ থাকে, আমাদের লোভ বেড়ে যায় তখন, হ্যাঁ। আর আমি আনতাম, আমার কাছে থাকতো চেকবুকগুলো, আমি চেকবুক আনতে যেতাম ভিতরে, মানে কাস্টমারদের যে চেকবুকগুলো, তো চেকবুক আনতে যেতাম, এখান থেকে আমি এরকম বান্ডেল একটা বান্ডেল কি মজা, একটা বান্ডেল নামাতে পারলেই সমস্যা মজা। তারপর চিনি তো, আর এরকম একটা লকার থাকে যেখানে আপনার সেন্সিটিভ জিনিস, মনে করেন অনেক কাস্টমারের দলিল থাকে, রাইট? দলিলগুলো এখানে থাকে, অনেক কাস্টমারের
অনেক কথা নেই বাতা নেই, এক চাচু এসে পুরান ঢাকার লোকজনের বেশি এটা বস্তা ভরে টাকা আনতো, মনে আছে? বস্তা ভরে টাকা এনে বাজান টাকা আনছি, বাজান না কিনি বলতো যে ভাই টাকা নেই, আমি বলছি টাকা কই? বস্তায় 2 কোটি না 3 কোটি টাকা বস্তা নিয়ে আসে, বাবা রে বাবা। হে ক্যাশ মানে মানে সে লোন অ্যাডজাস্টমেন্ট করবে, সে আসছে লোন অ্যাডজাস্টমেন্ট করতে। তাই আমি বলছি উনি চেক টেক দিবে মনে হয় লোন অ্যাডজাস্টমেন্ট। দুজন বিশাল মোটা সোটা নিয়ে আসছে এসে বসছে বসে লোন অ্যাডজাস্টমেন্ট করবো, এরকম 2.5 কোটি টাকা লোন অ্যাডজাস্টমেন্ট। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি চেকে পে করবেন? বলেন আমি ক্যাশ আনছি। মাথারে বাড়ি খেতে এটা 2.5 কোটি টাকা ক্যাশ নিয়ে করতেছে। তো আমি কি সুন্দর এরকম নিয়ে আসছি 2.5 কোটি টাকার ক্যাশ সে। তো তখন হয় কি, তখন এরকম রয়েছে প্রত্যেকটা ব্যাংকের একটা লিমিট থাকে যে আপনি 5 কোটি টাকার বেশি ভল্টে রাখতে, এটা ভল্ট বলে যে ভল্টে 5 কোটি টাকার বেশি রাখতে পারবেন না। 5 কোটি টাকার বেশি একটা থাকে ভল্ট, একটা বিশাল ভল্ট থাকে। ওই ভল্টের মধ্যে আপনার সব সেন্সিটিভ জিনিসপত্রগুলো থাকে। এই ভল্টগুলো আপনার পুরা বিল্ডিং পুড়ে গেলে এই ভল্ট পুড়বে না। ভল্টটা এভাবে বানানো হয় যে পুরো বিল্ডিংও যদি পুড়ে যায় এই ভল্ট পুড়বে না কখনো। মুভিতে যেটা দেখেন যে নিচে দিয়ে ভেঙে পড়ে গেছে, হ্যাঁ অনেক কিছু দেখেন, ওগুলো হয় না। ভল্টের নিচে অনেক মজবুত করে করা হয়। এই জন্য ব্যাংক সব বিল্ডিংয়ে ওদের ভাড়া নিতে পারে না। ওদের ভল্ট যদি স্ট্রং না করতে পারে ওরা ভাড়া নিতে পারে না ওইসব বিল্ডিংয়ে। কি না না কেনা প্লেস না, যদি ভাড়াও নেয় ওই বিল্ডিংটা দেখতে হয় যে ভল্টটাকে আমি মজবুত, ভল্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওরা দেখে ভল্টটাকে আমি মজবুত করে আবার বানাতে পারবো। কারণ ভল্টের নিচে যে ফ্লোরের নিচে যেটা আছে, আমি তো বোম দিয়ে এই ফ্লোরটা ভেঙে টাকা সব পড়ে যেতে পারে না, তো নিচে অনেক অনেক স্ট্রং দিয়ে বানায় ওরা। ওরা অনেক কিছু দিয়ে বানায় যাতে ভল্টের নিচে ভাঙে টাঙে না, পুরো বিল্ডিং পড়ে গেলে যাতে ভল্টটা ঠিক থাকে। ওরা মেকশিওর করে এরকমভাবে ভল্টটা বানানো হয়। হিউম্যান রিসোর্স কন্ট্রোল যেটা বললাম, বেশি ভাই ব্রাদার হবেন, বেশি চা নাস্তা খেতে যাবেন তাদের সাথে। ভাই কি করেন? ভাই কি নিজের বাসায় না কিনা বাসায়? নিজে কিনা বাসা। ভাই কিনে তুই 20,000 টাকা আমার, তুই কেমনে কিনলি বাড়ি? এমনি করে বের করতে হয়, ঠিক আছে? যে প্রতিদিন রিক্সা দিয়ে আসলো কিন্তু থাকে সে 2 কোটি টাকার ফ্ল্যাটে, কেমনে কীভাবে করলা? এখন তারপর আসে আমার ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল ভেরিফিকেশন, যে একটু আগে বললাম যে অডিটররা আসবে, অডিটররা এসে আপনার ক্যাশের কী অবস্থা। বাংলাদেশ ব্যাংক, যারা ব্যাংকে থাকেন MBA ক্লাসে এগুলো খুব ভালো মতন বুঝে এটা, কারণ তারা সবাই এই ডোজগুলো খায়। আমরা যখন ব্যাংকে থাকতাম, যখন যেই দেখতাম যে বাংলাদেশ ব্যাংকের অডিটর আসছে, আজকে সেই খাওয়া হবে। বাংলাদেশ ব্যাংক, আজকে আমরা কাজ করতেছি, বাংলাদেশ ব্যাংকের অডিটররা আসছে, পিচি পিচি বলা পাই সব, হ্যাঁ নতুন হয়েছে অডিটর, সেই খাওয়া ওয়েস্টিং থেকে খাওয়া আসতেছে আজকে ফর 100%। একটু পরপর এই চিনি ফ্রুটস দ্বারা আমরা তাদের ডাকতাম একটা টার্মস দেবতা, হ্যাঁ তাদের একটা মধ্যে একটু ওপর ফ্রুটস যাচ্ছে, একটু ওপর চা নাস্তা যাচ্ছে, আর আমরা এখানে খিদে হয়ে মরে যেতেছি সবাই। এই নাস্তা যাচ্ছে, এই সসলি থেকে স্যান্ডউইচ যাচ্ছে, এই হট কেক থেকে কেক যাচ্ছে, আমি খায় মরতো না সবগুলা। এই লাঞ্চে আমরা খাচ্ছি ডিম দিয়ে, হ্যাঁ ডিম দিয়ে ডাল দিয়ে ভাত, তারা থেকে ওয়েস্টিন দিয়ে খাবার, মানে মুখ দিয়ে আমরা তাদের পেট ব্যথা করে দিতাম, চোখ দিয়ে আমরা তাদের পেট ব্যথা করে দিতাম, এত খারাপ অবস্থা থাকতো। তো এরকম ইন্ডিপেন্ডেন্ট অডিটররা আসবে, ভেরিফাই করবে যে ওরা ফার্স্ট থিং এসে ক্যাশে ঢুকে। আর ওই বাংলা অডিটররা যখন আসতো ব্যাংকে, ওরা সবসময় সকাল 10টার আগে আসতো। 10টার আগে আসবে ওরা। 10টার আগে কেন আসবো? ব্যাংক খোলার আগে। 10টার পর আপনি ট্রানজ্যাকশন শুরু করেন না ক্যাশ, 10টার আগে আসতো তারা। 10টার আগে এসে আগে ক্যাশ কাউন্ট করতো ফার্স্ট থিং। 9টার দিকে ওরা আসবে, 9টা 9:30 দিকে আসবে, কখনো জানাবে না যে ব্যাংকে আজকে আমরা আসতেছি। 9:30 দিকে আসবে, হঠাৎ করে ধাপ করে এসে উঠবে। 9:30 দিকে আসবে, 9:30 দিকে এসে ক্যাশ কাউন্ট করো আগে। ক্যাশ কি কম নাকি বেশি, ক্যাশ কি বুকসের সাথে রেডি আছে নাকি ঠিক। যদি বুকসে লেখা থাকে 1 কোটি টাকা, আপনার পুরো ভল্টের টাকা করবে 1 কোটি টাকা, আসলে 1 কোটি টাকা আছে নাকি। ওরা সবসময় ঢুকতে পারবে।